আমাদের মূল আলোচনা থাকবে পবিত্র মাহে রমজানে লিভারের রোগীদের জন্য নির্দেশনা। তো এটা আসলে প্রথম না, এটা প্রথমবারের মতো না। এর আগে এটা গত কয়েক বছর ধরে একটা ধারাবাহিকতা, যে প্রত্যেকবার রোজার আগে আমরা লিভারের রোগে আক্রান্ত যেসব রোগী রয়েছে তাদের জন্য আমরা দিক নির্দেশনামূলক একটি সভার আয়োজন করি। রমাদান ইজ নকিং এট দ্য ডোর। তো আমরা এখন আমাদের যেহেতু লিভার পেশেন্ট, আমরা সবাই এখানে আসছেন যারা বেশিরভাগ লিভার স্পেশালিস্ট অথবা যারা এখন কোর্সে আছেন প্রায় শেষ পর্যায়ে। তো এখন একটা নির্দেশনা যে সবাই বলে গেছেন, আমি জাস্ট খালি স্লাইড করে যাচ্ছি। তো এখন আমাদের আজকে আমরা প্রেজেন্টেশন চলে যাচ্ছি। ওয়েলকাম টু অল, মাহে রমজানের শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুর নবী রুমি, সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান হিসেবে হেপাটোলজি বিভাগ, এনাম মেডিকেল কলেজ। রোজা ফরজ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নাও দ্য ইন্টারঅ্যাকশন। এখন সূচনা। রমজানের রোজা ইসলামের চতুর্থ স্তম্ভ। পুরো এক মাস জুড়ে রোজা রাখা সকল সুস্থ মুসলমানের কর্তব্য, যদিও কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন শিশু, বয়স্ক, প্রসূতি মা, ঋতুস্রাবের সময়, লং জার্নি, স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী স্থায়ী জটিল রোগ। স্বল্পমেয়াদী জটিল রোগ, যেটা সিভিয়ার আমরা বলে থাকি, সিভিয়ার অ্যাকিউট ডিজিজ রোগ হলে রোগ ভালো হবার পর রোজা রাখতে হবে, কিন্তু রোগের জটিলতা বেশি হলে বা রোজা রাখা শরীরের জন্য ক্ষতিকর হলে রোজা না রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। রমজান মাসে মুসলমানদের শুভ সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পানি পান, ধূমপান, ওষুধ সহ অন্যান্য খাবার পরিত্যাগ করে থাকে। লিভার রোগ। লিভার রোগের প্রকারভেদ: স্বল্পমেয়াদী লিভারের রোগ, যেটা অ্যাকিউট লিভার ডিজিজ বলে থাকি আমরা, আর দীর্ঘমেয়াদী লিভারের রোগ, যেটা ক্রনিক লিভার ডিজিজ। স্বল্পমেয়াদী লিভার রোগের ক্ষেত্রে যে লিভারকে ক্ষত বা আক্রমণ করে, রোগটি 6 মাস বা তার চেয়ে কম সময় ধরে স্থায়ী এবং সাধারণত সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। হেপাটাইটিস এ, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই ভাইরাস, ড্রাগস, অ্যালকোহল, উইলসন ডিজিজ এবং অন্য যে কোনো কারণে হতে পারে। দীর্ঘমেয়াদী লিভার রোগের কারণসমূহের মধ্যে লিভারকে, যেটা হলো লিভারের ক্ষত বা আক্রমণ করে, যেটা 6 মাস বা তার বেশি সময় স্থায়ী হয়, যেটা লিভারের প্রদাহ, নেক্রো ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি, আর একটা লিভার ফাইব্রোসিস। যেটা দীর্ঘমেয়াদী লিভার রোগের মধ্যে আছে দীর্ঘমেয়াদী লিভার রোগ, যেটা এটা আবার দুই রকম আছে, যেটা দীর্ঘমেয়াদী প্রদাহ, যেটা আমরা বলে থাকি ক্রনিক হেপাটাইটিস, আর হলো লিভার সিরোসিস, যেটা বিশ্বব্যাপী প্রবণতা প্রায় 4.5 থেকে 9% পর্যন্ত। সিরোসিসের কারণে সময়ের ব্যবধানে লিভারের কার্যক্ষমতা হারায়। বর্তমান পৃথিবীতে প্রায় 90 কোটি বা অ্যারাউন্ড 90 কোটি লোক মানুষ দীর্ঘমেয়াদী লিভারের রোগ বা সিএলডিতে ভুগছেন। প্রায় 2 কোটিরও বেশি মুসলমানের দীর্ঘস্থায়ী লিভারের রোগ। সুতরাং পৃথিবীতে অনেক ডাক্তারকে মুসলিম রোগীর সম্মুখীন হতে হয় যারা স্বল্পমেয়াদী লিভারের রোগে আক্রান্ত, দীর্ঘমেয়াদী লিভার রোগে আক্রান্ত, যারা রমজান মাসের 1 মাস রোজা রাখতে আগ্রহী। রমজান ও স্বল্পমেয়াদী লিভার রোগ। স্বল্পমেয়াদী লিভারের মাত্রা রমজান মাসে কত, অথবা রমজান উপবাসে স্বল্পমেয়াদী লিভার রোগের উপর প্রভাব কি, তার নির্দিষ্ট কোনো তথ্য বা ডাটা জানা নেই। রমজান ও স্বল্পমেয়াদী লিভার রোগে স্বল্পমেয়াদী লিভার রোগ কয়েক সপ্তাহ ধরে থাকতে পারে। মাথা ব্যথা, বমি ভাব, বমি হওয়া, জন্ডিস, চোখ হলুদ, হলুদ, হাত পা বা শরীর হলুদ, বিলিরুবিন, লিভার এনজাইম বৃদ্ধি সহ নানাবিধ সমস্যা থাকতে পারে। রোগীকে বিশ্রাম দিতে হবে, যত্ন বা সেবার মাধ্যমে সুস্থ করে তুলতে হয়, এটা সাপোর্টিভ কেয়ার যেটা আমরা বলে থাকি। পর্যাপ্ত পানি খেতে দিতে হবে, কোনো বিশেষ ওষুধ দরকার হয় না, অল্প অল্প করে অনেকবার খেতে দিতে হবে। কখন হসপিটালে ভর্তি করতে হবে? যদি অনেক বেশি বমি হয়, পানি শূন্যতার ভয় থাকে, লবণ কমে যাওয়ার ভয় থাকে, রক্তক্ষরণ হয়, মুখে খাওয়া বন্ধ হয়ে যায়, প্রয়োজনে রক্তনালীতে স্যালাইন প্লাস নিউট্রিশন, যেটাকে আমরা আইভি ফ্লুইড এবং নিউট্রিশন বলে থাকি, এ ধরনের রোগীকে রোজা না রাখার পরামর্শ দিতে হয়।
ধর্মীয় ও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটা যুক্তিসঙ্গত যে জটিল মারাত্মক স্বল্পমেয়াদী রোগ যাহা মৃত্যু ঝুঁকি নিয়ে আসতে পারে কারণ যাই হোক না কেন রোজা না রাখার পরামর্শ দেওয়া হয়। রমজান ও লিভার সিরোসিস। লিভারের কোনো গঠনগত ত্রুটি যেটা সিরোসিস অফ লিভার রক্তে নরমাল গ্লুকোজের মাত্রা পরিবর্তন করে যায়। সিরোসিস রোগীর স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া, যে মানে আপনি যেটা হাইপোগ্লাইসেমিয়ার রক্তে শর্করার পরিমাণ কমে যেতে পারে, বেশি হতে পারে। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া থাকলে সবসময় লিভার ফাংশন টেস্ট করে দেখতে হয়। লিভার সিরোসিসের রোগীর অ্যান্টি ডায়াবেটিসের ডোজ ও সময় পরিবর্তন করতে হয়। ডায়াবেটিস রোগী হাইপোগ্লাইসেমিয়া ও সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে, তাদের রোজা না রাখার পরামর্শ দেওয়া হয়। সিরোসিস রোগীর হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকায় রোজা রাখা নিরাপদ নয়। সিরোসিস এবং ডায়াবেটিস একত্রে যাদের থাকে রোগীর দ্বিগুণ ঝুঁকি, এদের হাইপোগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়া দুইটারই ঝুঁকি থেকে যায়। ডিকম্পেনসেটেড সিরোটিক পেশেন্টকেও রোজা না রাখার পরামর্শ দেওয়া হয়। এটা সাধারণত চাইল্ড পাক বি আর সি ক্ষেত্রে মানে আমরা রিকমেন্ড করে থাকি। ডিকম্পেনসেটেড সিরোসিস আমরা কখন বলবো? যখন একটা পেশেন্টকে জন্ডিস, পেটে অ্যাসাইটিস বা পেটে পানি আসে, এনকেফালোপ্যাথি বা মস্তিষ্ক প্রদাহ বা কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়, বা ভ্যারিসিয়াল ব্লিডিং যখন হয়ে থাকে, গলা রক্তনালী ফুলে বা রক্তভূমি বা কালো পায়খানা হওয়ার কারণে যেটা হয়ে থাকে। বাস্তবসম্মত উপদেশ হলো চাইল্ড পাক এর ক্ষেত্রে রোজা রাখার কোনো মানে রাখতে পারবে না আর কি। যদি চাইল্ড পাক বির ক্ষেত্রে প্লাস মাইনাস, এই ক্ষেত্রে রোজা রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে চাইল্ড পাক বি ক্ষেত্রে রোজা রাখার ব্যাপারে বিতর্ক আছে। রিকমেন্ডেশন বা পরামর্শ হলো রোজা পরিহার করা, আর চাইল্ড পাক সি মৃত্যু ঝুঁকি আছে, রোজা রাখা যাবে না। রমজান ও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। রোজার ফলে যেটা হয়, রোজা রাখার ফলে এটা রোজার ইম্প্যাক্টটা হলো যে ওজন কমে, বা আমরা যেটা বিএমআই বলে থাকি, বডি ম্যাস ইন্ডেক্স, এটা কমে, রক্তে কোলেস্টেরল কমে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমে, রক্তচাপ ইত্যাদি কমে, ফলে হৃদরোগ, স্ট্রোক, জটিল কিডনি রোগ ইত্যাদির প্রবণতা কমে যায়। রোজার ফলে লিভারের যেটা চর্বির মাত্রা, যেটাকে আমরা হেপাটিক স্ট্যাটোসিস বলে থাকি, মাত্রা কমে যায়। এডিপোকাইন, ভেসপ্রিন কে চর্বির হরমোন বলে, যার ফলে লিভার প্রদাহ, ইনসুলিন রেজিস্ট্যান্স ও লিভার ফ্যাট কমায়। ফ্যাটি লিভারের আল্ট্রাসাউন্ড গ্রেডিং এর এনএফএলডি কমায়, লিভার এনজাইম কমায়। রোজা রাখা ফ্যাটি লিভারের জন্য উপকারী, তাই ফ্যাটি লিভার রোগীদের রোজা রাখার জন্য উপদেশ দেওয়া হয়। ক্রনিক হেপাটাইটিস বি বা রমজান, এই ক্ষেত্রে রিকমেন্ডেশন হলো সেরাম এইচবি অ্যান্টিজেন লেভেল বাড়তে থাকে, ভাইরাল বায়োসিনথেসিস বাড়তে থাকে, নতুন নতুন লিভার কোষ আক্রমণ হয়, কিন্তু ক্লিনিক্যাল স্টাডি করে এরকম কোনো তথ্য পাওয়া যায় নাই। সুতরাং রোগীর দীর্ঘমেয়াদী ক্রনিক হেপাটাইটিস বি এবং লিভার এনজাইম স্টেবল থাকে যেসব ক্ষেত্রে, সেক্ষেত্রে রোজা রাখার কোনো সমস্যা নেই। আর অ্যান্টিভাইরালের ক্ষেত্রে রোজা অ্যান্টিভাইরাল ড্রাগসের উপর সামান্য প্রভাব আছে। ওষুধ সময় মতো নিয়মিত খেতে যেন সমস্যা না হয়। যেটা নন সিরোটিক দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ক্ষেত্রে রোগীর লিভার এনজাইম রোজার কারণে খুব সামান্য পরিবর্তন হয়, তথাপি হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি রোগীর লিভার এনজাইম নিয়মিত পরীক্ষা করা উচিত। দীর্ঘমেয়াদী হেপাটাইটিস, যেটা লিভার রোগ, যেটা ক্রনিক হেপাটাইটিস রোগীদের ক্ষেত্রে লিভার এনজাইম স্টেবল থাকলে তারা রোজা রাখতে পারবে। নিয়মিত লিভার এনজাইম মানে মনিটর করতে হবে। অ্যান্টিভাইরাল ড্রাগ খেতে পারবে, তবে রোজাকালীন সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভাইরালের ওষুধ সময় পরিবর্তন করতে হবে। এখন রোজা এবং পেপটিক আলসার ডিজিজ, যেটা গ্যাস্ট্রিক অ্যাসিড পেপসিন বেড়ে যায়, তাই গ্যাস্ট্রিক আলসার, রক্তক্ষরণ এবং পারফোরেশন, খাদ্যনালী ফুটা হয়ে যাওয়া ইত্যাদি বেড়ে যায়। উপসর্গযুক্ত রক্তক্ষরণযুক্ত পেপটিক আলসার রোগী রোজা রাখতে পারবে না। উপসর্গবিহীন বা রক্তক্ষরণ মুক্ত পেপটিক আলসার আক্রান্ত রোগীদের রোজা রাখার আগে চিকিৎসা নিতে হবে। পুরো রমজান মাস জুড়ে অ্যান্টি আলসারের কন্টিনিউ করতে হবে। রোজা এবং পোর্টাল হিমোডাইনামিক্স। লিভার সিরোসিস আক্রান্ত রোগী যারা রোজা রাখতে ইচ্ছুক, তাদের ইসোফেজিয়াল ভ্যারিক, যেটা খাদ্যনালীর ভিতর রক্তনালী ফুলে থাকা, যেটা কিংবা পেপটিক আলসার আছে কিনা জানার আগে রোজার পূর্বে এন্ডোস্কোপি পরীক্ষা করে নিতে হবে। লিভার ক্যান্সার আক্রান্ত রোগী যাদের লিভারের কার্যক্ষমতা, যেটা হলো লিভার ফাংশন ইম্পেয়ার্ড আছে,
তারা রোজা রাখতে পারবে না। লিভার ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যারা ক্যান্সারের ওষুধ যেমন সোরাফেনিক বা লেনবার্টিনিক খায়, তাদের ক্ষেত্রে লিভারের কার্যক্ষমতা ভালো থাকলে রোজা রাখতে পারবে। রোজা এবং লিভার ট্রান্সপ্লান্ট। লিভার ট্রান্সপ্লান্ট গ্রহীতাগণ দক্ষ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে রোজা রাখতে পারবেন, তবে শর্ত যে ক্লোজ মনিটরিং এ থাকতে হবে, ড্রাগ রেজিমেন্ট পরিবর্তন করতে হবে, রেজিমেন্টটা শিডিউলটা পরিবর্তন করে নিতে হবে আর কি। পর্যাপ্ত পানি পান করতে হবে, দ্রুত কোনো যদি ল্যাব অ্যাবনর্মালিটি নির্ণয় করা যায় সেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ম্যানেজ করতে হবে। রোজা এবং গিলবার্ট সিনড্রোম, যেটা গিলবার্ট সিনড্রোম আক্রান্ত ব্যক্তি নিয়মিত সেরাম বিলিরুবিন মনিটরিং মাধ্যমে রোজা রাখতে পারবেন। অতি প্রয়োজনীয় মেডিসিন যা পুষ্টিবিহীন শিরা মাংসপেশিতে ইনজেকশন বা পাইপ পথে ব্যবহার করা যেতে পারে, তবে ওরাল মেডিকেশন মুখে খাওয়ার ওষুধ নেওয়া যাবে না। জনপ্রিয় কিছু ড্রিঙ্কস আছে, যে মোস্ট পপুলার ড্রিঙ্কস যেগুলো রোজার মাসে আপনার তেঁতুলের রস, জোষ্টি মধু, রুয়াবজা ইত্যাদি সাধারণত রোজাদার ব্যক্তি পান করে থাকে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে। এগুলো পান করতে কোনো বাধা নেই, কারণ এগুলোর কোনো পরিষ্কারভাবে প্রমাণিত কন্ট্রাইন্ডিকেশন বা মানে বিধিনিষেধ নেই। নাও এখন টেক হোম মেসেজ। কারা রোজা রাখতে পারবেন না? লিভার সিরোসিসে আক্রান্ত রোগী যাদের বর্তমানে পেটে পানি অথবা জন্ডিস রয়েছে, রক্তবমি বা কালো পায়খানা হয়েছে, খাদ্য নালীতে ব্যান্ড বা ইভিএল এর মাধ্যমে চিকিৎসা করা হয়েছে, কথাবার্তায় আচরণে অসংলগ্নতা দেখা যাচ্ছে, ডায়াবেটিস আছে এবং হাইপোগ্লাইসেমিয়া হওয়ার ঝুঁকি আছে। কারা রোজা রাখতে পারবে না? উপসর্গ যুক্ত জন্ডিস বা অ্যাকিউট হেপাটাইটিসে আক্রান্ত ব্যক্তি, লিভার ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি যাদের লিভারের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত। কারা রোজা রাখতে পারবেন? লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি যারা প্রাথমিক পর্যায়ে আছেন, যেটা হলো আমরা প্রথমে বলেছি চাইল্ড পাক এর ক্ষেত্রে, যারা প্রাথমিক অবস্থায় উপরে উল্লেখিত লক্ষণ সমূহ নেই আর কি, মানে ডিকম্পেনসেশনের কোনো সাইন সিমটম নেই বা এভিডেন্স নেই। ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের জন্য রোজা রাখা লাভজনক। হেপাটাইটিস বি ভাইরাসের বাহক, যেটা এইচবিএসসি ক্যারিয়ার আমরা যেটা ক্যাটাগরিজ, ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস সিতে আক্রান্ত ব্যক্তি, লিভার ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যাদের লিভার ফাংশন টেস্ট স্টেবল আছে, লিভার ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট গন লিভার যারা আন্ডার দ্য সুপারভিশন অফ হেপাটোলজিস্ট, তারা রোজা রাখতে পারবেন। গিলবার্ট সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিও রোজা রাখতে পারবেন নিয়মিত, শুধুমাত্র তাদেরকে লিভার সেরাম বিলিরুবিনটা মনিটর করতে হবে। রোজাকারীর লিভারে আক্রান্ত ব্যক্তিদের জন্য সাধারণ পরামর্শ: ক্রনিক হেপাটাইটিস বি, ক্রনিক হেপাটাইটিস সিতে আক্রান্ত ব্যক্তি রোজার পূর্বে লিভার এনজাইমগুলা আর কি লিভার ফাংশনগুলা পরীক্ষা করে নেওয়া উচিত। রোজাকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভাইরাল ওষুধের সময় পরিবর্তন করতে হবে। লিভার সিরোসিস আক্রান্ত ব্যক্তি যারা রোজা রাখতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে যাদের ইসোফেজিয়াল ভ্যারিক্স আছে কিনা এটার সার্ভিলেন্স চেক করে জানার পূর্বে এন্ডোস্কোপি করতে হবে। পেপটিক আলসার আক্রান্ত রোগীদের রোজার আগে থেকে চিকিৎসা নিতে হবে এবং পুরো রমজান মাস জুড়ে অ্যান্টি আলসারেন্ট বা পিপিআই ওষুধ সেবন করতে হবে। রোজাকালীন সময়ে প্রয়োজনীয় ওষুধ দরকার হলে রোজাদারগণ পারেন্টাল বা শিরার মাধ্যমে বা সাপোজিটরি বা পায়ু পথে বা ইনহেলার গ্রহণ করতে পারে। থ্যাংক ইউ অল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে একটা কোশ্চেন আসা উচিত ছিল যে ডায়াবেটিস কখন খাবে? ডায়াবেটিস খাবে ইফতারের পরে, কমন সেন্স। তারপরে বলা একটু মনে করে দেওয়ার জন্য। আর সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এলিম এবং হেপাটাইটিস সোসাইটিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মোটামুটি ডিসকাশন হয়ে গেছে। আমি শুধু এটা সার্কুলেশনের ব্যাপারে একটা কথা বলে শেষ করি। আমরা এখানে যারা হেপাটোলজিস্ট আছি বা হচ্ছি, তারা আমার পরামর্শ থাকবে যে এই পাওয়ার পয়েন্টটা নিয়ে আমরা যত সম্ভব নিজেদের এনভায়রনমেন্ট বা যারা আছি কমিউনিটিতে আমরা যেন নিজেরা এটাকে সার্কুলেট করি এবং সম্ভব হলে তারা নিজেদের এলাকাতে একটা সেমিনার করে এটাকে আমরা প্রচার করতে পারি। আমি আমার কথা এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রিম্পাকে চমৎকার করে বলার জন্য। আর হেপাটোলজি সোসাইটি সবসময় আমার ভালো লাগে আসতে এবং আমি এনজয় করি। আর আছেন আমাদের সম্মানিত এক্সপার্ট প্যানেল মডারেটর, তাকে সালাম জানাচ্ছি। তো রোজার বিষয়টা আসলে আসলে খাবার দাবার বিষয়টা আসে, কারণ আমরা জানি যে মানে বিশেষ করে হেপাটোলজি ডিপার্টমেন্ট সবসময় প্রোগ্রামগুলো করে থাকে এবং আমি চেষ্টা করি কিছু বলার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়।
এই তো রমজান মাসে আসলে কি খাবো কি খাবো না এটা নিয়ে অনেক কথাই আছে। তো মানে আমার কথা হচ্ছে যে আমরা আসলে 11 বছরের 11 মাস আমরা একই রকম খাওয়া দাওয়া করি, এবং তারপর একটা মাস কিন্তু একটু পরিবর্তন আসে, তখন চিন্তাটা হয় যে আসলে কি ধরনের খাবারগুলো আমরা খাবো। তো আর এই সময় রমজান মাসের সময় ফ্যাটি লিভারের কথা যদি বলি, তো ওজন বাড়ার বিষয়টা একটা ব্যাপার থাকে যে রমজানে ওজন বেড়ে যায়। আর আমরা জানি যে এর আগে অনেকগুলো আলোচনা হয়ে গেছে আমাদের সবকিছু মিলে। তো খাবারের বিষয়টা যদি বলতে পারি যে আমরা কি খাবো কি খাবো না, সেক্ষেত্রে তো আমাদের প্রথমেই আমরা খাবারটাকে আসলে 3 ভাগে ভাগ করে নিতে হবে। আমরা জানি যে ইফতার, রাতের খাবার এবং সাহরি। অনেক সময় অনেকে করেন কি রাতের খাবারটা আসলে স্কিপ করে যান। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা খাবার একটু গুরুত্ব দিয়ে খেতে হবে। আর বিশেষ করে যদি আমি ইফতারের কথা বলি, ইফতারে আমাদের আসলে মানে ফুড ডাইভার্সিটি মানে অনেক বৈচিত্র্যময় খাবারটা আমরা রাখার চেষ্টা করব। আর যেহেতু রোজার অনেক বয়স মানে সব বয়সী ছেলে বাচ্চারা বা যারা আছেন অ্যাডাল্ট বা বৃদ্ধ অনেকে রোজাটা রাখেন, তো বয়স ভেদে তো অবশ্যই ডায়েটটা হবে। প্রত্যেকটা মানুষই আসলে আলাদা, তাদের হাইট ওয়েট সবকিছু মিলিয়ে তাদের ক্যালোরি সবকিছুই হয় নির্ধারণ করা হয়। তো রমজান মাসে আমি ফ্যাটি লিভার রোগীদের কথা যদি বলি, তাহলে ভাজা পড়ার কথাটা আসলে আসে যে আমাদের যেন ছোলা বা আমাদের পেঁয়াজও সব এগুলো না খেলে আসলে আমাদের হয় না, আমাদের ইফতারি হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো কিছু আসলে বিধি নিষেধ নেই, কিন্তু পরিমাণটা কম পরিমাণে খেতে হবে। বিশেষ করে এই সময়টা কিন্তু ওজনটা বাড়ে, এবং রোজাটা কিন্তু ওজন কমানোর একটা খুব ভালো একটা সময়। তো আমরা খেয়াল করবো যে যদিও আমরা খাই ভাজা পরোটা একটু কম তেলে খাওয়ার চেষ্টা করবো। আর আমাদের সারাদিন যেহেতু আমাদের এনার্জিটা কিন্তু আসে খাবার থেকে, সারাদিন আমরা না খেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো ব্যালেন্স ডায়েটটা রাখতে। আমরা ইফতারের খাবারটা হবে যেমন আমাদের শর্করা, প্রোটিন বা ফ্যাট, আমাদের ভিটামিন মিনারেলস, পানি সবগুলো যেন পরিমাণ মতো থাকে। বিশেষ করে আমি মানে ফ্যাটি লিভার রোগীদের কথা বলবো, আমি জুসটার কথা বলবো যে একটু অ্যাভয়েড করার জন্য। ওরকম অনেক ধরনের শরবতি খাওয়া হয়, সেটা আমরা একটু অ্যাভয়েড করতে বলবো। আমরা বলবো যে পানি এবং খেজুর খেতে, এবং সারাদিনে আমাদের যে এনার্জি প্রয়োজন সেটা কিন্তু আমরা খেজুর থেকে আমাদের ন্যাচারাল এনার্জিটা আমরা পেয়ে যাই। আর সাথে যদি আমরা খেতেও চাই, ছোলাটা একটু কম তেলে ভেজে সাথে আমরা সালাদটা নিতে পারি। সালাদ সাথে আমরা খেতে পারি খুব অল্প পরিমাণে তেল দিয়ে, যেমন পেঁয়াজও আছে আমরা চপ এগুলো খেতে পারি, কিন্তু খুব বেশি পরিমাণে। তবে আমি বলবো যে খাবারটা এক একদিন যেন এক এক রকম হয়। প্রতিদিন এক ছোলা বা পেঁয়াজ এই ধরনের খাবার না খেয়ে আমরা একদিন হয়তো রুটি খেতে পারি, যেটা আমরা হোল গ্রেনের কথা বলবো, লাল আটা রুটি বা ডিম সবজি এই ধরনের খাবার খেতে পারি, স্যুপ খেতে পারি, আমরা ফ্রুট সালাদটা খেতে পারি। আমরা পানি জাতীয় খাবারের কথা যদি বলি, যে আমরা নর্মাল পানিটা খাওয়ার চেষ্টা করব। আর আমাদের খাবারের মধ্যে আমরা ফ্রুট সালাদের কথা বলছিলাম আমি, স্যুপটা আমরা বারবারই গুরুত্ব দিব, কারণ স্যুপটা একটু পানি জাতীয় খাবার, এই সময় একটু ডিহাইড্রেশনের মতো হয়। আর রমজান মাসটার পরে গরমের সময় কাজে এটা ভালো কাজ করে। আর আমরা পানির কথা যদি বলি, আমরা পানি তো আমাদের খেতে হয় কমপক্ষে সুস্থ থাকা অবস্থায় 2 থেকে 2.5 লিটার। সেক্ষেত্রে প্রতি ঘন্টায় 1 গ্লাস করে যদি আমরা পানি খাই, তাহলে পানির শূন্যতা অনেকখানি আমরা রোধ করতে পারবো। আসছি আমরা রাতের খাবারের কথা। যদি আমরা ইফতারটা 2টা ভাগে ভাগ করে শুরু করে আবার নামাজ পড়ে খাই, তাহলে কিন্তু আমাদের খাবারটা একটু কম হবে। আমরা দেখা যায় ইফতারে অনেক বেশি খাই, তখন কিন্তু ওজনটা বাড়ার প্রবণতা থাকে। আর রাতের খাবারে আমরা করতে পারি, যদি যাদের ওজন কমানোর চেষ্টা করেন, আমরা একটু রুটি জাতীয় খাবার খেতে পারি, মানে হালকা খেতে পারি, কিন্তু রাতের খাবারটা অবশ্যই খেতে হবে। সাথে সবজি থাকলো, ডাল থাকলো, লেবু থাকলো, সালাদ থাকলে এভাবে খেতে পারি। এবং আমি সাহরির কথাটা একটু গুরুত্ব দিব, তার সাহরিটা থেকে কিন্তু সারাদিনে এনার্জিটা আসে। আর যদি সাহরিটা আমরা ভালো না খাই, তাহলে আমাদের কিন্তু সব খাবার গিয়ে পড়ে ইফতারে, এবং আমরা অনেক বেশি ইফতারে খেয়ে ফেলি। সেক্ষেত্রে সাহরিতে আমরা একটু আগে উঠে যদি আমরা যেটা পছন্দ করি, ভাত, মাছ, মাংস বা ফল বা ডেজার্ট, এটা আমরা খেতে পারি। আর ফ্যাটি লিভার রোগীদের কথা আমি আবারও বলবো যে আপনারা তেল মশলা জাতীয় খাবারটা একটু কম খাবেন। আপনারা ফ্রুটস, সালাদ, সবজি এই ধরনের খাবারগুলো একটু বেশি খাবেন, এবং পানি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। আমরা যদি মোটামুটি এইভাবেই করে খাবার খেতে পারি, আমার মনে হয় যে আমরা রমজান মাসে ভালো থাকতে পারবো। আর বাহিরের খাবার বলবো যে বাহিরের খাবারটা আমরা একটু অ্যাভয়েড করবো। সেটা একদমই খাওয়া না বলবো না, কিছু তো খাওয়াই হয়, কিন্তু এটা একটু যেন পরিমিত পরিমাণে হয়। আর হাঁটার কথা বলছি যে আমরা কিন্তু এই সময় তাহাজ্জুদে আমাদের যেহেতু নামাজ থাকে, আসলে আমাদের তারাবি নামাজ, তখনই অনেকখানি এক্সারসাইজ হয়ে যায়। তারপরে আমরা রাতে একটু হেঁটে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ওজনটা অনেকখানি কম থাকবে। এই হচ্ছে মোটামুটি কথা। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা তাহলে আমাকে বলতে পারেন, হয়তো আমি দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
পবিত্র মাহে রমজানে লিভার রোগীদের জন্য নির্দেশনা। আমরা প্র্যাকটিসিং মুসলমান, রমজান মাস সমাগত, আমরা রোজা রাখি। ইসলামের 4টি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি হচ্ছে রোজা। কিন্তু যে ইবাদত করতে যে স্বাস্থ্যের হানি হয়, জীবন হানি হয়, এ ব্যাপারে কিছু সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলাম ধর্মে, যা আমাদের ইসলামী স্কলাররা বলে থাকবেন। চিকিৎসক হিসেবে আমরা এতটুকু বলতে পারি, যারা লিভার রোগী তারা রোজা রাখা কি ঠিক হবে কি হবে না, ঝুঁকিপূর্ণ কি ঝুঁকিপূর্ণ না, এতটুকু আমরা বলতে পারি, যেটা আমাদের প্রধান আলোচক ডাক্তার রুমি বিশদ আলোচনা করে গেছেন। আমি চর্বিত চর্বনা করবো না, শুধু এতটুকু বলবো কারা ঝুঁকিপূর্ণ, কারা রাখতে পারবে, এবং ড্রাগ ইউজ, ওষুধটা কখন খাবে, সেই না ইফতার, এই কথাগুলো যদি আমরা রোগীদের বুঝিয়ে দিতে পারি তাহলে আমাদের হয়ে যায় অনেকটাই। তো এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। উপস্থিত অডিয়েন্স আর প্যানেলিস্ট, একটু দেরি হয়ে গেল, হ্যাঁ, যেহেতু হসপিটাল আমরা সবাই জানি কেন দেরি হতে পারে। এখনো 2টা পেশেন্টকে ম্যানেজ করে তারপর বেরোতে হয়েছিল, রেফারেল ছিল। আসলে রমজানের এই প্রেজেন্টেশন আমি মিস করেছি যদিও, কিন্তু এই প্রেজেন্টেশন আগেও আমি দেখেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কাছে পেশেন্ট যখন আসে, পেশেন্টের এখন যে পেশেন্ট সংখ্যাটা বাড়ছে, যারা আমরা প্র্যাকটিসে আছি তারা কিন্তু জানি যে এখন পেশেন্ট সংখ্যা আমাদের অনেক বেশি। একটাই কারণ, এই যে রমজান। আমাদের রোগীগুলো রমজানের পেশেন্টগুলো এসেই প্রথম প্রশ্ন হলো যে আমি স্যার রোজা রাখতে পারবো কিনা। সেকেন্ড প্রশ্ন চলে আসে, স্যার রমজানে আমি কি কি খেতে পারবো। তো 2টা সমস্যা। একটা নয়, খুব সহজে আমরা উত্তর দিয়ে দিতে পারি যে রমজানের রোজা রাখবে কি রাখবে না। যেহেতু আমাদের কিছু মেডিকেল নলেজ আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নলেজ আছে, আমরা বলতে পারি যে কোন পেশেন্টগুলো রোজা রাখলে তারা সেফলি রোজাটা শেষ করতে পারবে। তো আমাদের লিভার ডিজিজে আমরা নিশ্চয়ই ডক্টর রুমি প্রেজেন্ট করেছেন, সবকিছু অলরেডি হয়তো দেখা হয়ে গেছে, প্লাস প্যানেলিস্ট স্যাররা যারা প্রেজেন্ট কথা বলেছেন তারাও বলছেন নিশ্চয়ই। আমি শুধু 2টো কথা বলি। একটা হলো পেশেন্ট কাউকে ভাগ করে ফেলতে হবে, যেটা প্রেজেন্টেশনে নিশ্চয়ই করেছে, বেশি না কিন্তু। একটা হলো অ্যাক্টিভ লিভার ডিজিজ বা অ্যাকিউট লিভার ডিজিজ, আরেকটা হলো ক্রনিক হেপাটাইটিস, আরেকটা হলো সিরোসিস। আর খুব রেয়ার পেশেন্ট যেগুলো আসে, লিভার ট্রান্সপ্লান্ট করা অথবা এসসিসি পেশেন্ট। তো এগুলো প্রেজেন্টেশনে বলা হয়েছে। অ্যাকিউট লিভার ডিজিজ যারা, অ্যাকিউট হেপাটাইটিস, সেটাকে আমরা খুবই স্ট্রং রিকমেন্ডেশন আছে যে আমরা রোজা রাখতে, ওই কয়দিন যে সে রোজা রাখতে পারবে না, পরে সে যখন সে ভালো হয়ে যাবে রোজা রাখতে পারবে। আর যখন ক্রনিক হেপাটাইটিস অথবা সিরোসিসের রোগী, তাদের আমাদের সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করতে হবে। এটা বিফোর রোজা, অথবা যারা রোজাতে থাকবে তাদেরকে ডিউরিং রোজা। সিভিয়ারিটি যদি ডিটেরিয়েশন হয়, যারা রোজা করছে তাদেরকে বন্ধ করে দিতে হবে। আর যারা সিভিয়ারিটি প্রথম থেকেই বেশি, তাদেরকে রোজা রাখতে পারবে না, এটা আমাদের দিকে বলতে হবে। আর নিউট্রিশনের ব্যাপারে কি খাবো স্যার, এই ব্যাপারে অবশ্য আমাদের নলেজ অত এখনো এডুকেট সাবজেক্ট হয়নি হেপাটোলজিতে। সেই জন্য খুব ভালো পপুলার নিউট্রিশনিস্ট পরিচয় থাকতে হবে। যেমন আমাদের একজন আছে ডক্টর সাহেব, আমরা সহজেই ওনার পরামর্শ নিতে পারি যে কি খেতে দিতে পারি। অনেক সময় নিয়ে নিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। হেপাটোলজি সোসাইটি বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানের লিভার রোগীদের জন্য নির্দেশনা শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত মডারেটর, স্পিকার, প্যানেল অফ এক্সপার্ট অ্যান্ড ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি ফারুক শিকদার, জোনাল ম্যানেজার, অন বিহাফ অফ জেনভার বাংলাদেশ লিমিটেড। আমি ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই আসা। তো বেসিক্যালি আমি হার্টিয়েস্ট থ্যাঙ্কস জানাচ্ছি হেপাটোলজি সোসাইটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুল আলম স্যারকে, যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য সুযোগ করে দিয়েছেন। সাথে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি সাইফুল ইসলাম এলিন স্যারকে, যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন যে স্মার্টলি যাতে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা যায়। তো বেসিক্যালি জেনভার বাংলাদেশ লিমিটেড হচ্ছে রেডিয়েন্ট অ্যাফিলিয়েটেড একটা কোম্পানি। এটা আমরা স্পিডি বলি কারণ স্পেশালিটি কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। আপনাদের সাথে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং এইচসিসির প্রোডাক্টগুলো আমাদের আছে। তো আমরা ডেডিকেটেড একটা নিউ ফ্যাসিলিটিওয়ালা আছে, যে ফ্যাক্টরি আছে, যেখানে আমাদের ল্যান্ডমার্টিনি এবং ল্যান্ডমার্টিনি লিভার নামে আমরা মার্কেটিং করি এবং কেবোজান্টিনিব ক্যাজার নামে মার্কেটিং করি।
হেপাটাইটিস বি এর জন্য আমাদের টেনোভোভির আলাফানামের ক্যালাবি আছে এবং অ্যান্টাগাভির এনবি নামে আছে। হেপাটাইটিস সি এর জন্য বেলপাসি নামে অ্যাভেলেবেল আছে। রিসেন্টলি আমরা একটা মলিকুল লঞ্চ করেছিলাম, 2-1 মাস হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাবারট্রম্বোপ্যাক, যেটা এফডিএ অ্যাপ্রুভাল পাওয়া সিএলডি ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া ম্যানেজমেন্ট করার জন্য। আপকামিং একটা মলিকুল আমাদের জন্য আছে, সেটা হচ্ছে যে আলসারেটিভ কোলাইটিস এবং কর্ন ডিজিজের জন্য উপাডাসাটিনিক ডাসিবো নামে আমরা খুবই রিসেন্ট আমরা লঞ্চ করবো আর কি। তো ফাইনালি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন বলেই আমরা এই সায়েন্টিফিক এঙ্গেজমেন্ট গুলো আমরা থাকতে পারি। জেনফার বেসিক্যালি একটা সায়েন্স ড্রিভেন কোম্পানি এবং রেডিয়েন্টের সাথে হওয়াতে যে সুবিধা আছে, সারা বাংলাদেশে রেডিয়েন্টের প্রায় 48 ডিপো আছে, যার কারণে আমরা পেশেন্টদেরকে অ্যাফোর্ডেবল প্রাইসে এবং হোম ডেলিভারি অ্যাভেলেবল করতে পারি। এবং জেনফার আপনারা জেনে থাকবেন অথবা আপনারা প্র্যাকটিক্যালি জানেন যে ওয়ান অফ দ্য বেস্ট র মেটেরিয়াল ইউজ করে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল করে আর কি। সর্বোপরি আমি আর বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও শেষে আসলে সভাপতির বক্তব্য, আমাদের তো সম্মানিত সভাপতি দেশের বাইরে আছেন, আমি একটু সায়েন্স অ্যাড করতেছি। সেটা হচ্ছে যে যখন কিছু বলা হয়, ডক্টর রুমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে প্রেজেন্টেশনটা দিলেন তার একটা রেফারেন্স থাকলে খুব ভালো হতো। আমি কিন্তু রেফারেন্সটা শেয়ার করেছিলাম প্রায় 10 দিন আগে। সেটা হচ্ছে ফেব্রুয়ারি এই যে আর্টিকেলটা আসলো, এবং এটা আর্টিকেল গুলা যখন আসে তখন কিন্তু এটা একটা গ্লোবাল ডিমান্ড থাকে। আদারওয়াইজ কিন্তু ল্যান্ডসেট গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড হেপাটোলজি ফেব্রুয়ারি 2025 আমি কিন্তু শেয়ার করেছিলাম আমাদের গ্রুপে। তাহলে একটা রেফারেন্স যদি দিতেন খুব ভালো হতো। এবং এরপরে আমরা চাবো যে আপনারা যারা প্রেজেন্টেশন দিবেন প্লিজ রেফারেন্স দিতে হবে, কিসের বেসিস আপনি বললেন। আচ্ছা আমি তাহলে একটু বলে দিই যে রেফারেন্সটা কি বলেছে। পৃথিবীতে মুসলমানের সংখ্যা এখন কত? 2 বিলিয়ন, মানে প্রতি 4 জনে একজন মুসলিম। সব গ্লোবাল কনসার্ন ইজ দেয়ার। এই 2 বিলিয়নের মধ্যে তো অনেক লোক রোজা রাখবে, তাদের মধ্যে সিরোসিস আছে, তাদের মধ্যে পেপটিক আলসার ডিজিজ থাকতে পারে। আচ্ছা আমি ফাইনালি বর্তমান আমাদের দেশে যারা সামনে চলে আসবে ইনশাআল্লাহ লিভার ট্রান্সপ্লান্টেশন। তাছাড়া ট্রান্সপ্লান্ট রোগী যদি রোজা রাখতে চায়, ফলে হচ্ছে প্রথম 1 বছরে রোজা রাখবে না, ট্রান্সপ্লান্ট পোস্ট ট্রান্সপ্লান্ট 1 বছর রোজা রাখবে না। এরপরে যখন ওনার ইমিউনোসাপ্রেশন প্রোটোকলটা টাইট্রেশন করে আসবে, কমে যাবে, তারপরে রোজা রাখবে কিনা সেখানে ডিপেন্ড করে উনি ইমিউনোসাপ্রেশন কোন ওষুধটা পাচ্ছে। একটা ওষুধের নাম আমি বলি যেটা কিডনিতে অলরেডি দেওয়া হচ্ছে, প্রোগ্রাম ট্যাক্রোলিমাস। ট্যাক্রোলিমাসের কিন্তু ট্রাফ লেভেল দেখতে হয়, কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, আদারওয়াইজ রিজেকশন হতে পারে। তো তাহলে ট্রান্সপ্লান্ট আমাদের দেশে আসবে, সামনে রোজাতে আমরা হয়তো কয়েকটা কেস আমরা প্রেজেন্টেশনও দিতে পারবো। তাহলে এই জায়গাগুলোতে অ্যাওয়ার করার জন্য আমাদের সোসাইটি কাজ করে যায়। আমাদের সোসাইটি হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশ, আমাদের আরেকটা সোসাইটি আমাদের সম্প্রতি গঠিত হয়েছে ইলেকশনের মাধ্যমে। তো দুইটা সংগঠনই আমাদের কাজ করে যাবে ফর দ্য সেক অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য পেশেন্টস অফ লিভার ডিজিজ স্পেশাল। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এসেছেন, বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন, আমি সবাইকে ওয়েলকাম করি। আমাদের সদস্য হবেন পাস করার পরে, অ্যাক্টিভলি থাকবেন এবং আমাদের কর্মকাণ্ডগুলোতে আপনারা আসলে আমরা খুশি হব, কারণ হলটা এখন আমাদের ফুল আছে এবং আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।